হ্যালো। হ্যাঁ, বলছি আরও একবার চেষ্টা করছি রেকর্ডিং করার, যদি সম্ভব হয় দেখি একবার লাস্ট টাইম চেষ্টা করে। যদি এবারও না হয় তাহলে আমাকে সলিউশন খুঁজতে হবে। ওকে। আচ্ছা, অনেকবার বললাম, আমি আরও একবার বলছি। আমার আজকের টপিক যেটা বলবো সেটা হচ্ছে সফটওয়্যার লাইফ সাইকেল মডেল। ঠিক আছে, এটার মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড পার্ট। বেশি বলবো না, কারণ বেশি বললে আমি জানি না ভিডিও লেন্থের জন্য কেন সেভ সেভ হচ্ছে না কেন। তো খুব শর্টকাটে এবং খুব প্রিসাইসলি বলতে চাইছি এবার। আচ্ছা, ডিরেক্টলি চলে যাই টপিকে। যে প্রথমে হচ্ছে হোয়াট ইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। পরিষ্কারভাবে বোঝো, একটা সফটওয়্যার যখন রিকোয়ারমেন্ট আসে, সফটওয়্যারটা আমার প্রয়োজন কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে, আর সফটওয়্যারটা ডেভেলপমেন্ট হয়ে আফটার ডেলিভারি হয় বাই সাম ডেভেলপার। সো এই টোটাল যে টাইম ফ্রেমটায় এই সফটওয়্যার ডেভেলপমেন্টটা কতগুলো স্টেজের মধ্য দিয়ে যায়, একবারে পুরোটা এই রিকোয়ারমেন্ট এলো আর আমি বানিয়ে দিয়ে দিলাম এরকমটা নয়। টোটাল যে মেকানিজমটা ডেভেলপিং অফ সফটওয়্যারে কতগুলো স্টেজের মধ্য দিয়ে যায়, পুরো এটাকে পুরো লাইফ সাইকেল বলে, সফটওয়্যারের লাইফ সাইকেল। সো এই যে স্টেজেসগুলো বা কীভাবে করা হবে, এগুলো কতগুলো মডেল ফলো করে হয়। একরকম মডেলে হয় না, অনেক রকমের মডেল আছে। যেই ক্ষেত্রে যেইটা তোমার বেশি মানে অ্যাপ্লিকেবল বা বেটার, সেক্ষেত্রে সেই মডেলটা ইউজ করা হয়। তো সেটাকে বলে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তো যাই হোক, তা আমি একবার পড়ে দিচ্ছি। আ লাইফ সাইকেল মডেল প্রেসক্রাইবস দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস দ্যাট নিড টু বি ক্যারিড আউট টু ডেভেলপ আ সফটওয়্যার প্রোডাক্ট অ্যান্ড দ্য সিকোয়েন্সিং of these activities. A software life cycle is a series of identifiable stages that a software product undergoes during its lifetime. It as a descriptives and diagrammatic representations of the software life cycles. লাস্টে যেটা বলছে যে এই মডেলটা কীরকম একটা ডেসক্রিপটিভ মডেল, মানে কোন কী ফেজ থাকবে, কোন ফেজে কী হবে, এগুলো ডেসক্রিপশন থাকে, এবং কিছু একটা ডায়াগ্রামেটিক্যালি বোঝানো থাকে যে আমার টোটাল ডেভেলপমেন্টটা কোন কোন প্রসেস দিয়ে হবে বা কী মডেল ফলো করবে। দ্যাটস ইট। নেক্সট হচ্ছে হোয়াই ইউজ আ লাইফ সাইকেল মডেল, কেন ইউজ করবো এটা। অর্গানাইজেশনসগুলো দেখেছে যে একটা, যেগুলো যারা সফটওয়্যার ডেভেলপ করে, তারা দেখেছে একটা র্যান্ডামলি যে আমি যদি কোনো সফটওয়্যারকে তৈরি করি বা ডেভেলপ করি, সেটা খুব একটা ভালো কোয়ালিটির হয় না, বা তাদের কোনো কস্ট এস্টিমেশন করা যায় না, প্রপার বাজেটে থাকা যায় না, বা প্রপার টাইমে কমপ্লিট করা যায় না, বিকজ কোনো প্ল্যানিং বা কিছু নেই, কোনো মডেল আমরা ফলো করছি না। তো সেই কারণে যদি কোনো মডেল ফলো করে, কোনো যদি প্রি প্ল্যান্ড ওয়েতে যদি আমরা ব্যাপারটাকে বানাতে পারি, তো সেক্ষেত্রে কিছু বেনিফিট আছে। সেটা হচ্ছে সফটওয়্যারটার কোয়ালিটি ভালো হয়, এবং সেটা একটা পার্টিকুলার একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে সেটাকে ডেলিভারি দেওয়া যায়, এবং সেটা খুব একটা কম্পিটিটিভ কস্টে বা খুব কম কস্টে সেটা বানানো যায়। কম কস্ট মিনস সস্তায় বলিনি, যেই কস্টটা আমার বাজেট ঠিক করা যায় আগে থেকে। মানে আমি একটা বাজেট করলাম একটা সফটওয়্যারের, একটা বানাবার পর দেখলাম সেটা দ্বিগুণ হয়ে গেছে, তখন কিন্তু আর কোনো কোম্পানি কিন্তু কোনো ক্লায়েন্টের কাছে চাইলে সে টাকাটা দেবে না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো এই সমস্যাগুলো থেকে বেরোনো যায় যদি আমি কোনো মডেল ফলো করি বা যদি কোনো প্ল্যান করি। দ্যাট ইজ ওয়াই আমরা এই সফটওয়্যার লাইফ সাইকেল মডেলসগুলো ইউজ করবো। দেন হোয়াই ডকুমেন্ট লাইফ সাইকেল মডেল। তো আমি আগেই বলেছি, লাইফ সাইকেল হচ্ছে কতগুলো ফেজের ভিতর দিয়ে সফটওয়্যারটা ডেভেলপমেন্ট হয়। সো প্রত্যেকটা ফেজ একে অপরের থেকে আলাদা। তো আফটার ডেভেলপমেন্ট আমি অল দ্য ফেজেসের ভেতরে বা টোটাল ডেভেলপমেন্ট টাইমের মধ্যে আমি কী কী করেছি, কী কী করিনি, কী কী সমস্যা হয়েছে, কী কী সমস্যা হতে পারে, বা কী কী প্ল্যান করেছি, কী কী ডিজাইন করেছি, কী কী এগ্রিমেন্ট করেছি, সব কিছুকে আমাকে কিন্তু ডকুমেন্টেড রাখতে হবে। সব কিছু কিন্তু ব্রেন এবং মাথা এবং ভার্বালি কিন্তু হবে না, বিকজ একটা স্টেজের পর যখন একটা স্টেজে যাবো, তখন আমাকে অবশ্যই ডকুমেন্টেড থাকতে হবে আগের স্টেজে কী কী হয়েছে, যেখান থেকে আমি রেফারেন্স পাবো। এবং বিভিন্ন স্টেজের বিভিন্ন রকমের ডকুমেন্ট তৈরি হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টের আলাদা আলাদা ফাংশন এবং পারপাস রয়েছে, যা যথেষ্ট এবং সেটা অবশ্যই ম্যান্ডেটারি। ওকে। সো আমি খুব তাড়াতাড়ি বলছি, বিকজ ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাইছি না। আমি আগেগুলো অনেক বেশি ডেসক্রিপটিভভাবে বলছিলাম প্রত্যেকটা টপিক নিয়ে। এটা আমার খুব বাজে লাগছে যে অতটা স্কোপ আমি পাচ্ছি না, কারণ আমি জানি না ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে বলে সেভ হচ্ছে না, মানে হচ্ছে না, হয়তো ওটাও হতে পারে, বিকজ আমি নতুন লিনাক্স ইউজ করছি ওই প্রবলেমটা হওয়ার পর থেকে। তোদের ওই ডিবিএমএস এর উপর সাপোর্ট করছিল না সফটওয়্যারসগুলো, যেহেতু আমার ওই 7 সাপোর্ট করে না এখন আর। তো সেখানে আমি লিনাক্সে শিফট করেছি, নতুন অপারেটিং সিস্টেম। তো এখন সেখানে সবকটা প্রবলেম আমি এখনো বুঝে উঠতে পারিনি, অনেক কিছু প্রবলেম সেখানে আছে বা সেগুলো এখনো সলভ করে উঠতে পারিনি। সো সেই লিমিটেশনসের মধ্যে থেকে আমাকে করতে হচ্ছে বিষয়গুলো, হোয়াট এভার। দেন হচ্ছে এটা বুঝলাম, হোয়াই ডকুমেন্টেশন বললাম। তারপরে ফেজ এন্ট্রি অ্যান্ড ফেজ এক্সিট ক্রাইটেরিয়া, হোয়াট ইজ দিস। ফেজ এন্ট্রি অ্যান্ড ফেজ এক্সিট মানে হচ্ছে, আমি অলরেডি বলেছি সফটওয়্যারের উপর ডেভেলপমেন্টটা কতগুলো ফেজের ভেতর দিয়ে হয়।
ঠিক আছে? পুরো টপ এক পুরো পুরো ডেভেলপমেন্টটা কতগুলো ফেজে ভাগ করা হয়। সো একটা ফেজ কমপ্লিট হলে আরেকটা ফেজে যায়। তো কোনো একটা ফেজ কখন শুরু হবে, একটা ফেজটাকে শুরু করতে গেলে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো এগুলো যদি আমার যদি অ্যাচিভ করে বা এগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকে, তবে আমি এই ফেজটা শুরু করতে পারি। সো এইটাকে বলে হচ্ছে ফেজ এন্ট্রি ক্রাইটেরিয়া, মানে যেই ক্রাইটেরিয়াগুলো অ্যাভেলেবেল থাকলে বা যেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে আমরা কোনো একটা ফেজকে স্টার্ট করি বা করতে পারি, তাকে বলে ফেজ এন্ট্রি ক্রাইটেরিয়া। অ্যান্ড ফেজ এক্সিট ক্রাইটেরিয়া মানে যখন আমি একটা ফেজ শেষ হয়ে যাবে আরেকটা ফেজে যাব, তাই তো? একটা ফেজ শেষ হলে একটা ফেজে যাব। তো কোনো একটা ফেজ শেষ হয়ে গেছে, আমি এবার নতুন ফেজে যেতে পারি কখন বলতে পারবো, যদি আমার কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে সেই ফেজের আউটপুট। যখন আমি দেখবো সেই ক্রাইটেরিয়া বা সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে গেছে সেই ফেজটা, তখন আমি বলতে পারি এই ফেজটা শেষ হয়ে গেছে এবং আমি নতুন ফেজে যেতে পারি, পরের ফেজে যেতে পারি। সো এই যে ক্রাইটেরিয়াগুলো, এটাকে বলা হচ্ছে ফেজ এক্সিট ক্রাইটেরিয়া। ওকে, দেন আমি এতক্ষণ ধরে বললাম কতগুলো বেসিক বিষয়। এবার হচ্ছে ক্লাসিক্যাল, এবার হচ্ছে মডেলগুলো। এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল অনেকগুলো মডেল ফলো করে, মানে সফটওয়্যারটা ডেভেলপমেন্ট হয় প্রসিডিওরের ভেতর দিয়ে। সো কোন প্রসিডিওর, অনেক রকমের প্রসিডিওর আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ সিচুয়েশানে, বিশেষ বিশেষ প্রজেক্টের জন্য বিশেষ বিশেষ রকমের বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের মডেল ইউজ করা হয়। সো বিভিন্ন রকমের মডেল আছে, তার মধ্যে প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল। ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ইট ইজ আইডিয়ালিস্টিক মডেল, ইট ইজ নট আ প্র্যাকটিক্যাল ওয়ান। মানেটা কি, মানে বলতে চাইছি এইটা খুব বেসিক মডেল, ঠিক আছে, খুব ইজি মডেল বা খুব পুরনো মডেল। এই মডেলটা এখন প্র্যাকটিক্যালি ইউজ হয় না টোটালি, বিকজ অনেক সমস্যা আছে এই মডেলটা, বেসিক কিছু সমস্যা আছে, দ্যাট ইজ ওয়াই। তাহলে এটা পড়বো কেন? পড়বো এই কারণে বিকজ ওটা ইজি, এক নম্বর। আর দ্বিতীয় কথা হচ্ছে বাকি যে মডেলগুলো আমরা পড়বো বা এরপরে অ্যাডভান্স যে মডেলগুলো আছে, সেই সবকটা মডেল কিন্তু এই মডেলটার ওপরেই দাঁড়িয়ে আছে। ওকে, সবকটা মডেল কিন্তু এই মডেলের উপরেই দাঁড়িয়ে আছে। সো এই মডেল থেকেই তৈরি হয়েছে বিভিন্ন রেক্টিফিকেশনের ভেতর দিয়ে। তো সেই কারণে আমরা এটা পড়বো, বাস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, খুব সহজ। আচ্ছা, দেখি, দ্য ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল ইজ এ বেসিক সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেল। ইট ইজ ভেরি সিম্পল বাট আইডিয়ালিস্টিক. Earlier, this model was very popular, but nowadays it is not used. But it is very important because all the other software development lifecycle models are based on the classical waterfall model. Already bole ফেলেছি এটা। The classical waterfall model divides the life cycle into a set of steps. This model considers that one phase can be started after the completion of the previous phase. That is, the output of one phase will be the input to the next phase. Thus, the development process can be considered as a sequential flow in waterfall. Here, the phases do not overlap with each other. পরিষ্কার বলে দিয়েছে, বুঝিয়ে দিচ্ছি একবার। ক্লাসিক্যাল ওয়াটারফল মডেলে পুরো প্রসিডিওরটা কতগুলো ছোটো ছোটো ফেজে ভাগ করা হয়েছে। ফেজগুলো কী কী প্রথমে বলে দিই। প্রথমে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অ্যান্ড স্পেসিফিকেশন, নেক্সট হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে কোডিং অ্যান্ড ইউনিট টেস্টিং, তারপরের ফেজ হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম টেস্টিং, তারপর হচ্ছে মেনটেনেন্স। এই 6টা স্টেপ দিয়ে আমার ওয়াটারফল মডেলকে ডিসক্রাইব করা হয়েছে ডায়াগ্রামেটিক্যালি। সো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টেপ একে অপরের থেকে আলাদা, মানে একটা স্টেপ শেষ হয়ে যাওয়ার পরে পরের স্টেপটা আসছে, ঠিক আছে। কাইন্ড অফ এই স্টেপে যে আউটপুট পাচ্ছি সেটা এই স্টেপের ইনপুট, এইভাবে কিন্তু একটার পর স্টেপ বাই স্টেপ হচ্ছে সাম কাইন্ডস অফ ওয়াটারফল, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ওয়াটারফল মডেল। আর এক একটা ফেজ কিন্তু আরেকটার থেকে আলাদা, টোটালি একটা ফেজ কিন্তু একটার সঙ্গে ওভারল্যাপ করেনি। সো এ কটা বেসিক ফিচার্স আছে। এবার জানতে হবে প্রশ্ন, সেটা হচ্ছে কোন ফেজটায় কী হয়, ঠিক আছে। ওকে, তা প্রথম স্টেপ হচ্ছে হোয়াট ইজ দ্য ফিজিবিলিটি স্টাডি। হোয়াট ইজ ফিজিবিলিটি স্টাডি? ফিজিবল মানে আমার পক্ষে সম্ভব কি সম্ভব নয়, মানে কাস্টমার আমার কাছে আসবে, ক্লায়েন্ট আসবে তোমার ডেভেলপারের কাছে যে আমার এরকম একটা সফটওয়্যার চাই, মনে মনে বলবো, মোটামুটি একটা জিস্ট বলবে, ফর্মাল আর ইনফর্মাল ওয়েতে বলবে জিনিসটা আমরা এই চাই। আমি প্রথমে স্টাডি করব, বুঝবো, ভাববো যে আমার পক্ষে আমার যা ইনফ্রাস্ট্রাকচার আছে, আমার যা ম্যান পাওয়ার রয়েছে, আমার যা নলেজ রয়েছে বা ওর যা রিকোয়ারমেন্ট রয়েছে, এই দুটো একসঙ্গে ফুলফিল করা ইজ ফিজিবল অর নট। পসিবল আর ফিজিবলের মধ্যে পার্থক্য হচ্ছে, ফিজিবল মিনস হয়তো পসিবল, বাট আমার কাছে ইনফ্রাস্ট্রাকচার বা আমার কাছে টাইম বা আমার কাছে ম্যান পাওয়ার নেই টু ইমপ্লিমেন্ট ইট। যদি থাকতো করতে পারতাম, বাট করতে পারছি না বিকজ আমার কাছে এই অ্যাভেলেবিলিটিটা নেই, মানে আমার পক্ষে সম্ভব নয় এটা করা। করতে পারবো কি পারবো না পরের প্রশ্ন, আমার পক্ষে এই কাজটা করা সম্ভব নয় বিকজ আই হ্যাভ সাম প্রবলেমস। সো এইটাকে বলা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি। তো প্রথমে আমাকে দেখতে হবে শুনে যে আমার কাছে যে প্রবলেমটা এসছে বা রিকোয়ারমেন্টসগুলো এসছে সেগুলো আমার পক্ষে বাই মাই ইনফ্রাস্ট্রাকচার, বাই মাই নলেজ, বাই মাই এভরিথিং, এটা
আমি নেবো কি নেবো না, আমি করা আমার পক্ষে পসিবল কিনা, এটা আমাকে ফার্স্ট ডিসাইড করতে হবে। সো এটাই হচ্ছে আমার ফার্স্ট স্টেজ of software development, that is the feasibility study. The main goal of this phase is to determine whether it would be financially or technically feasible to develop a software. Financially technically মানে আমার কাছে ইনফ্রাস্ট্রাকচার আছে নাকি, আর ফিনান্সিয়াল মানে হচ্ছে আমার কাছে এটা বানাতে যা খরচা হবে সেই খরচাটা আপনার বাজেটে আসছে নাকি, মানে উল্টো করে বলি আপনার যা বাজেট সেই বাজেটেই বানাতে পারবো নাকি, সো ইট ইজ ফিনান্সিয়ালি ফিজিবল অর নট। সো এটা আমাকে তারপর দ্য ফিজিবিলিটি স্টাডি ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেমস অ্যান্ড দেন determining the various possible strategies to solve the problem. These different identified solutions are analyzed based on their benefits and drawbacks. The best solution is chosen and all of the other phases are carried out as per this solution strategy. So আপনার কাছে প্রবলেমটা এলো, স্টাডি করলাম ফিজিবল অর নট, যদি ফিজিবল হয় কী করে বুঝবো ফিজিবল অর নট, আমি ওই প্রবলেমটা সলভ করার অনেকগুলো স্ট্র্যাটেজি একটা ইনফর্মালি ভাববো, মানে ভাববো, নট নট আ ডিটেল প্ল্যান, ভাববো, ভাবার পর দেখবো প্রত্যেকটা পসিবিলিটিস নিয়ে ভাববো, প্রত্যেকটা অপশানস নিয়ে ভাববো, দেখবো কোন অপশানটা আমার জন্য এই প্রবলেমটা করার জন্য বেস্ট, বা আদৌ কোনো অপশান আসে নাকি। সো সেটা আমি ডিসিশন নেবো, যেটা যদি পাই কিছু তো সেটাকে ধরে আমি এগিয়ে যাবো পরের ফেজে বা পরের স্টেজে, সেই স্ট্র্যাটেজিটা নিয়েই কিন্তু আমি বাকি ফেজগুলোতে চলবো। নেক্সট, দ্য নেক্সট ফেজ ইজ আ রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অ্যান্ড স্পেসিফিকেশান। আমি কাজটা নিয়ে নিয়েছি, আমি বলে দিয়েছি কোম্পানিকে আমি এটা বানাতে পারবো, ইট ইজ ফেজিবল। এবার আমাকে দেখতে হবে ডিটেল আলোচনা, এবার আমাকে ভালো করে ভাই বলো কী চাও তুমি, মানে আমি এবার কাস্টমারকে বলবো বা তোমার আপনার রিকোয়ারমেন্টসগুলো এতক্ষণ বললেন আমি বুঝলাম মোটামুটি, এবার আপনি ডিটেলসে বলুন। আমি একদম পুরো পরিষ্কার খাতা পেন নিয়ে বসবো, কাস্টমার কী কী চাইছে, এটা চাই ওটা চাই, এটা থাকবে ওটা থাকবে, এগুলো আমি জাস্ট নোট ডাউন করবো। সে ভুল বলছে কি ঠিক বলছে দেখার দরকার নেই, সে বলে কাকে বলতে দাও, যে যা খুশি সে বলছে, সে আমি শুধু জাস্ট নোট ডাউন করে যাচ্ছি বা লিখে যাচ্ছি বা ডকুমেন্টেড করে যাচ্ছি যে কী কী রিকোয়ারমেন্টস তার রয়েছে। সো হলো এগুলোকে বলা হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং। আমি তার সব রকমের রিকোয়ারমেন্ট শুনে এক জায়গায় গ্যাদার করলাম, হলো। এবার হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। তা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস অ্যান্ড স্পেসিফিকেশান এটা দুটো ফেজে হয়, এটার মধ্যে দুটো একটা ছোটো ছোটো দুটো অ্যাক্টিভিটিস আছে। একটা হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যান্ড অ্যানালিসিস, আর দ্য নেক্সট ওয়ান ইজ রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশান। দ্য ফার্স্ট টেস্টটা কি বললাম, রিকোয়ারমেন্টটা গ্যাদার করলাম, গ্যাদার করার পর এবার আমি যে রিকোয়ারমেন্টসগুলো উনি বললেন সেগুলোকে আমি স্টাডি করবো বা অ্যানালিসিস করবো। রিকোয়ারমেন্টসগুলো যিনি বললেন তার সারবার্তা কতটা, মানে কতগুলো রিকোয়ারমেন্ট করা সম্ভব ফুলফিল করা, আর কতগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করা সম্ভব নয়, অ্যানালিসিস করবো। কী কী পসিবিলিটিস হতে পারে, এটা সম্ভব করে দেবো, ওকে রাইট, এটা সম্ভব নয় কোনোভাবেই পারবো না, ক্রস। কিছু রিকোয়ারমেন্টস আসবে যেটা সম্ভব যদি সে আমাকে কিছু প্রোভাইড করে, মানে কন্ডিশনালি পসিবল, সো সেগুলো আমরা আলোচনা করবো, যেগুলো প্রোভাইডেড আছে কি নেই, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, বা ইনকনসিস্টেন্সি কেনা, মানে এক একটা রিকোয়ারমেন্ট আছে যে এই রিকোয়ারমেন্টটা আমি মানতে পারি, তাহলে আপনার ওই রিকোয়ারমেন্টটা আমরা মানতে পারবো না, মানে এরকম কিছু কিছু কনফ্লিক্ট থাকে রিকোয়ারমেন্টের মধ্যে, সেগুলো অ্যানালিসিস করবো। এসব করা টরা হওয়ার পর কিছু এগ্রিমেন্টে আমি আসবো, এটা কিছু আন্ডারস্ট্যান্ডিং, যে কিছু বলবে বাদ দেওয়া করতে হবে না, কিছু বলবে আচ্ছা আপনি এটাকে এইভাবে কালেক্ট করে নিন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। সো যা আলোচনা হলো, যা ওনার রিকোয়ারমেন্ট, যা আমরা আলোচনা করে পেলাম, যেগুলো আমরা চেঞ্জ করব, যেগুলো আমরা কী করব, কোনগুলো আমরা করব না, কত দিনে করব, কত পয়সা খরচা হতে পারে, সব নিয়ে একটা আলোচনা করে আমরা এগুলোকে কিন্তু একটা ডকুমেন্টেড করব, মানে এগুলো লিখবো একটা জায়গায় অফিসিয়ালি, এবং সেখানে কিন্তু দুপক্ষ থেকে কিন্তু সাইন করা হবে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্ট বিটুইন আস মিনস দ্য ডেভেলপার টিম অ্যান্ড দ্য ক্লায়েন্ট। দিস ডকুমেন্ট ইজ কল্ড SRS ডকুমেন্ট। আগেই বলেছি প্রত্যেকটা স্টেজের কিন্তু একটা করে ডকুমেন্ট করতে হবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। SRS ইজ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, বিকজ এটা আমাকে কি করবে, এটা আমাকে প্রথম এগ্রিমেন্ট কী করতে চাইছি বা কী কী করতে চেয়েছি, আমি কী কী দেবো বলেছি, তারা ফার্স্ট এগ্রিমেন্ট বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড ডেভেলপার, যেটাকে আমি পরবর্তীকালে যদি কোনো ডিসপুট হয়, পরবর্তীকালে যদি কোনো আইনি লড়াই হয়, যদি কোনো ঝগড়া হয়, অশান্তি হয় আমার রিকোয়ারমেন্ট আর আমার পাওয়া নিয়ে, তখন কিন্তু সব কিছুই কিন্তু সলভ হবে বাই দিস SRS ডকুমেন্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান, ঠিক আছে। সো পড়ে দিই একবার। The aims of the requirement analysis and specification phase is to understand the exact requirement of the customers and document them properly. The phase consists of the two different activities: requirement gathering and analysis. Firstly, all the requirements gatherings regarding the softwares are gathered from the customers, and then the gathered requirements are analyzed. The goal of the analysis part is to remove the incompleteness. বলেছি এগুলো আমি অলরেডি। Incompleteness means an incomplete requirement is one in which some parts of the actual requirements have been omitted. An inconsistent requirement is one in which some part of the requirement contradicts some other parts, and etc. etc.
সো আফটার দ্য রিকোয়ারমেন্ট গ্যাদারিং অ্যানালিসিস কী করতে হবে, these analyzed requirements are documented in a software specific requirement specification. The SR is very important document. SRS document serves as a contract between the development teams and the customers. Any future disputes between the customers and the developers can be settled by the examining the SRS document. Okay. The next phase is design phase. Requirement analysis করে ফেলেছি, এসআরএস ডকুমেন্ট লিখে ফেলেছি, তার মানে হচ্ছে আমি এবার কাজ করতে শুরু করব, আমি কাস্টমারের সঙ্গে সব কথাবার্তা বলে ডকুমেন্টেশন কমপ্লিট। নাও অ্যাজ পার দ্য এসআরএস ডকুমেন্ট আমি কাজ করতে বসবো। কী কাজ? প্রথম কাজ হচ্ছে আমার যা রিকোয়ারমেন্টসগুলো বলেছে সেগুলো একটা একটা করে ডিজাইন করা। আমি করতে পারি, কী করা হবে এখানে মেনলি এই ফেজে, প্রত্যেকটা পুরো পুরো হোল দ্য রিকোয়ারমেন্টস, হোল দ্য সিস্টেমস আমি প্রথমে কতগুলো ছোটো 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 মডিউলে ভেঙে ফেলবো। কীরকম মডিউল? ইন্ডিপেন্ডেন্ট মডিউল, মানে যেখানে একটা মডিউলকে আমি আলাদা করে তৈরি করতে পারি আদার কোনো মডিউলের হেল্প না নিয়ে। সো এইভাবে আমি কিছু মডিউলে ভাঙবো, ভেঙে আমি সেই প্রত্যেকটা মডিউলকে আমি কীভাবে কোডিং করব, কীভাবে ডিজাইন, মানে কীভাবে আমি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করব তার একটা ডিজাইন বানাবো, বা যেটাকে লাইক অ্যালগোরিদমস। ওকে, সো প্রত্যেকটা একটা কিছু ডিজাইন বানাবো। সো এটা হচ্ছে মেনলি এই ফেজের কাজ। এবং যা যা করলাম, যা ডিজাইন বানালাম, কী যা মডিউলে ভাঙলাম, প্রত্যেকটা মডিউলের জন্য কী কী ডিজাইন করলাম, এগুলো কিন্তু আমার হয়ে যাওয়ার পর এগুলোকে কিন্তু আমাকে ডকুমেন্টেড করতে হবে। বিকজ পরবর্তী কোনো যত ফেজ আছে সব কটা ফেজ কিন্তু এই ডিজাইনের উপরই কাজ করবে। সো সেটা যদি ডকুমেন্টেড না থাকে, সো কোনো রেফারেন্স থাকবে না তাদের কাজ করবার জন্য, এবং এটা করতেই হবে। সো এখানকার ডকুমেন্টের নাম হচ্ছে SDD, দ্যাট ইজ সফটওয়্যার ডিজাইন ডকুমেন্ট। পড়ে দিচ্ছি একবার। দ্য গোল অফ দিস ফেজ ইজ টু কনভার্ট the requirement accrued by the SRS into a format that can be coded in the programming language. It includes high levels and the detailed design as well as the overall software architecture. The software design document is used to document all of this effort. Clear? The next phase is coding and unit testing. Design complete, algorithm লেখা complete, structure তৈরি করা complete. Now the actual coding আমার শুরু করতে হবে। প্রত্যেকটা মডিউল ইন্ডিভিজুয়ালি, 10টা মডিউল যদি থাকে, প্রথম মডিউল, তারপর দ্বিতীয় মডিউল, এবার যত আগে প্রত্যেকটা মডিউল আমাকে ইন্ডিভিজুয়ালি কোডিং করতে হবে বাই সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো একটা যখন পার্টিকুলার মডিউল কোডিং করা হয়ে গেল, আমার মনে হচ্ছে ইটস কমপ্লিট, তারপর আমাকে কী করতে হবে, আমাকে এটা টেস্ট করতে হবে কোনটা, সেই পার্টিকুলার মডিউলটা, বাকিগুলো নয়। যখন যে মডিউলটা কমপ্লিট হচ্ছে সেই মডিউলটাকে ইন্ডিভিজুয়ালি আমি টেস্ট করব যে তারা প্রপারলি কাজ করছে কিনা যেরকমটা আমি চাইছি। ওকে, সো এই ফেজটা হচ্ছে এইসব কাজ করা হয়, এটাকে বলে হচ্ছে কোডিং অ্যান্ড ইউনিট টেস্টিং। একবার পড়ে দিই। ইন দ্য কোডিং ফেজ সফটওয়্যার ডিজাইন ইজ ট্রান্সলেটেড, যে ডিজাইনটা করা হয়েছে আগের স্টেজে সেটাকে ট্রান্সলেট করা হয় ইন্টু আ সোর্স কোড। মানে অ্যাকচুয়ালি সোর্স কোড মানে একটা তোমার অ্যাকচুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করা, ইউজিং এনি সুইটেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দাস ইচ ডিজাইন মডিউল ইজ কোডেড। ওকে, দ্য এইমস অফ দ্য ইউনিট টেস্টিং ফেজ ইজ টু চেক whether each module is working properly or not. কোডিং হলো, সেই ইউনিটসগুলো চেক হলো। এবার হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড দ্য সিস্টেম টেস্টিং ফেজ, দ্য নেক্সট ফেজ। যে ছোটো ছোটো মডিউলগুলো আমি কমপ্লিট করলাম, কোড করলাম, সেগুলোকে এবার আমাকে জুড়তে হবে, কারণ আমার তো আলটিমেটলি আমাকে একটা ফাইনাল সিস্টেম বানাতে হবে। ফাইনাল সিস্টেমটা কতগুলো পার্টে ভেঙে আমি একটা করে আলাদা মডিউল করে আমি কোড করেছি, এবার সেগুলোকে ইন্টিগ্রেট করতে হবে। সো জোড়ার কাজটা হয় হচ্ছে এই ফেজে। ইন্টিগ্রেশন ইজ ডিফারেন্ট মডিউলস আর আন্ডারটেকেন সুন। ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট মডিউলস আন্ডারটেকেন সুন আফটার দে হ্যাভ দি কোডেড অ্যান্ড ইউনিট। প্রত্যেকটা ইউনিট যখন, প্রত্যেকটা মডিউল যখন আলাদা করে কোডিং এবং ইউনিট টেস্টিং কমপ্লিট, তখন একটা একটা করে প্রত্যেকটা মডিউল একটা একটা করে, একসঙ্গে সব নয়, প্রথমে দুটো, তার সঙ্গে আরেকটা, তার সঙ্গে আরেকটা, এইভাবে পুরো ব্যাপারটাকে একটু একটু করে জোড়া হয়, সেই ইন্টিগ্রেটেড পার্টটাকে টেস্ট করা হয়। ওকে, আবার জোড়া হয়, আবার টেস্ট করা হয়, এই করে করে টোটাল যখন সব কটা জুড়ে যাচ্ছে, কমপ্লিট সিস্টেমটাকে একবার টেস্ট করা হয়, রাইট? সেটাকে বলে সিস্টেম টেস্টিং। সো ইন্টিগ্রেশন করা হয়, প্রত্যেকটা মডিউলকে জোড়া হয় এবং তার সঙ্গে প্রত্যেকটা ইন্টিগ্রেটেড পার্টকে ইন্ডিভিজুয়ালি টেস্ট করা হয়, এবং আফটার অল দ্য ইন্টিগ্রেশন টোটালটাকে একসঙ্গে একটা সিস্টেম টেস্টিং করা হয়, সবকে একসঙ্গে নেবার টেস্ট করা হয় যে প্রপারলি কাজ করছে নাকি। ইন দিস ফেজ integrations of the different modules are undertaken soon after they have been coded into the integrations of various modules are carried out incrementally over the number of steps. Incrementally মানে একটা করা হয়, তার সঙ্গে একটা করা, তার সঙ্গে একটা করা, এরকম সব একসঙ্গে নয়। During each integration step, previously planned modules are added and the partially integrated systems and then resultant system is tested. Okay, finally after all the modules have been successfully integrated and tested, a full working system tested, the full working system মানে ভুল হয়েছে এখানে, টেস্ট ঠিক করে দেবো। এটা বলতে চাইছি এখানে যে সব কটা মডেল যখন একটা ইন্ডিভিজুয়ালি টেস্ট করা হয়ে যায়, তখন ফুল ওয়ার্কিং সিস্টেমটাকে একবার
ফাইনালি টেস্ট করা হয়। হলো। সো এইখানে এই টেস্টিং ক রকমের হয়? টেস্টিং 3 রকমের হয়, আলফা টেস্টিং, বেটা টেস্টিং অ্যান্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং। হোয়াট ইজ আলফা টেস্টিং? যে ডেভেলপার যখন দেখছে আমার বানানো হয়ে গেছে, সব ইন্টিগ্রেট করা হয়ে গেছে, ফাইনাল সফটওয়্যারটা বানানো হয়ে গেছে, সো আমাকে কী করতে হবে? আমাকে টেস্ট করতে হবে। মানে আমি মানে কি ডেভেলপার, বানাবার পর নিজে টেস্ট করবে একবার। নিজে যখন টেস্ট করছে পুরো ফুল সিস্টেমটাকে একসঙ্গে, ডেভেলপার যখন নিজে টেস্ট করছে, সেটাকে বলা হচ্ছে আলফা টেস্টিং, দ্য ফার্স্ট লেভেল অফ টেস্টিং। দেন যখন স্যাটিসফাইড, আমি টেস্ট করে তার জন্য ভুল থাকলে সেগুলো কারেকশন করে যখন আমি স্যাটিসফাইড যে আমার মনে হচ্ছে বানানো হয়ে গেছে, তখন আমি একটা টিমকে দেবো। টিমটা কারা? ফ্রেন্ডলি কাস্টমার, ফ্রেন্ডলি ইউজার, যারা যারা আমার কাছ থেকে কিনতে আসবে তাদের মধ্যে কিছু কিছু সিলেক্টেড লোককে দেবো, না ভাই সফটওয়্যারটা তুমি আবার ইউজ করো। এখন আমি যখন ডেলিভারি দিইনি অফিসিয়ালি, আমি তাদেরকে পার্সোনালি ইউজ করতে দিয়েছি, ভাই তোমরা ইউজ করে দেখো, তোমরা তো ইউজ করবে, কোনো প্রবলেম পাচ্ছ কিনা বা কিছু চেঞ্জ করতে হবে কিনা। সো দিট ইজ কল দ্য বিটা টেস্টিং। ওকে, আফটার সাকসেসফুল অ্যাকমপ্লিশমেন্টস অফ দ্য বিটা টেস্টিং, যখন স্যাটিসফাইড, ডেভেলপার স্যাটিসফাইড, সিলেক্টেড কাস্টমার তারাও স্যাটিসফাইড আফটার বিটা টেস্টিং, আমি কি করব? অফিসিয়ালি প্রোডাক্টটাকে ডেলিভারি করব কার কাছে? কাস্টমারের কাছে। অফিসিয়ালি বানানো হয়ে গেছে, পয়সা করে মিটিয়ে দিন অ্যান্ড সো অন। অ্যাকসেপ্ট করবার আগে কাস্টমার সেটাকে একবার টেস্ট করবে ফাইনালি, দ্যাট ইজ কল দ্য অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এখানে যদি কাস্টমারের ভালো লাগে সে অ্যাকসেপ্ট করবে, যদি ভালো না লাগে সে রিজেক্ট করবে এবং আমাকে সাজেশন দেবে যা কী কী চেঞ্জ করতে হবে বা কেন অ্যাকসেপ্ট করছে না বা কী কী প্রবলেম আছে। সো এই 3 রকমের টেস্টিং হয়। সে সমস্ত প্রবলেম বা চেকিং যেগুলো হবে সেগুলো ঠিক করার পর আবার কিন্তু এটা সার্কেলভাবে ঘুরবে, আবার তার আলফা টেস্টিং হবে, বিটা টেস্টিং হবে, আবার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হবে, আবার যদি ফেল হয় ওটা আবার রেকটিফাই করা হবে, আবার আলফা টেস্টিংয়ে যাবে, সেইভাবে হতে থাকবে। সো এই 3 রকমের টেস্টিং হয়। টেস্টিং ফেজ গেল, নেন এবার তো ডেলিভারি হয়ে গেল। এবার হচ্ছে মেনটেনেন্স। ডেলিভারি করে দিলেই কিন্তু সফটওয়্যার প্রোডাক্টের কাজ শেষ নয়, এরপর কিন্তু সেটাকে দেখভাল করতে হবে, সফটওয়্যারটা যে কিনেছে তার কাছে খারাপ হয়ে গেলে ঠিক করে দিতে হবে, কিছু সমস্যা হলে প্রবলেম সলভ করতে হবে, কিছু চেঞ্জ করতে গেলে চেঞ্জ করতে হবে অ্যান্ড সো অন। সো এইটা হচ্ছে মেনটেনেন্স পার্ট। মেনটেনেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেজ অফ সফটওয়্যার লাইফ সাইকেল। দ্য এফোর্ট স্পেন্ট অন মেনটেনেন্স ইজ 60% অফ দ্য টোটাল এফোর্ট স্পেন্ট অন দ্য to develop the full software. These are basically 3 types of maintenance. 3 রকমের মেনটেনেন্স হয়, খুব ইম্পর্টেন্ট: কারেক্টিভ মেনটেনেন্স, পারফেক্টিভ মেনটেনেন্স অ্যান্ড অ্যাডাপটিভ মেনটেনেন্স। হোয়াট ইজ কারেক্টিভ মেনটেনেন্স? আফটার ডেলিভারি ঘরে নিয়ে এলো বা অফিসে ইনস্টল করলো সফটওয়্যারটা, কাস্টমার দেখছে প্রবলেম হচ্ছে, কিছু এরর পেয়েছে নতুন, তখনই ওকে বললো, ও গিয়ে জাস্ট ও যা গিয়ে বা এনে ও সফটওয়্যারটাকে জাস্ট ওই প্রবলেমগুলোকে কারেক্ট করে দিল। ইট ইজ দ্য কারেক্টিভ মেনটেনেন্স। পারফেক্টিভ মেনটেনেন্স মানে সমস্যা কিছু হয়নি, যেমন চেয়েছিল তেমনই চলছে, কোনো কমপ্লেন নেই, বাট কাস্টমার বলছে আমি তখন বলেছিলাম এরকম, ঠিকই বলেছিলাম, ভালো হয়েছে, ভালো বানিয়েছেন, কিন্তু আমার আরেকটু ভালো চাই, আমার এগুলোও একটু অ্যাড করতে চাই এর সাথে। দ্যাট ইজ কল পারফেক্টিভ মেনটেনেন্স, মানে আমি আরও ইম্প্রুভ করতে চাই আমার সিস্টেমটাকে। দিস টাইপস অফ মেনটেনেন্স ইজ ক্যারিড আউট টু এনহ্যান্স দ্য ফাংশনালিটি অফ দ্য সিস্টেম বেসড অন দ্য কাস্টমার রিকোয়েস্ট। ক্লিয়ার? অ্যানাদার ওয়ান ইজ অ্যাডাপটিভ মেনটেনেন্স, মানে কোনো কমপ্লেন নেই, কোনো কিছু আমি চেঞ্জও করতে চাই না, আমি খালি একটাই কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে আমার হয় সব চলছে, কিন্তু আমি না আমার কম্পিউটারগুলোকে চেঞ্জ করেছি অন্য কারণে, আমি আমার অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করেছি অন্য কারণে, কিন্তু আপনারা দেওয়া সফটওয়্যারটা এই নতুন অপারেটিং সিস্টেম বা নতুন কম্পিউটারে সাপোর্ট করছে না। সো আমাকে এমনভাবে ঠিক করে দিই যেন আগে যা ছিল তাই হবে, চেঞ্জ কিছু করতে হবে না, যেন আমার নতুন সিস্টেমে সাপোর্ট করে বা নতুন এনভায়রনমেন্টে সাপোর্ট করে। সো এটাকে বলা হচ্ছে অ্যাডাপটিভ মেনটেনেন্স। অ্যাডাপটিভ মেনটেনেন্স ইজ ইউজুয়ালি রিকোয়ার্ড ফর পোর্টিং দ্য সফটওয়্যার টু ওয়ার্ক ইন নিউ এনভায়রনমেন্ট, such as working on a new computer platforms or in the new operating systems. সো এটা হচ্ছে আমাদের 6টা ফেজ এবং তাদের কাজগুলো বললাম, বেশি বলার সময় নেই, তাড়াতাড়ি করতে চাইছি ভিডিওটা বিকজ যাতে খুব সমস্যা না হয়। দেন অ্যাডভান্টেজ অফ দ্য ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল। দুটো সমস্যা কী আছে আর ভালো কী আছে। ভালোটা আগে বলি, ভালোগুলো শুনতে ভালো লাগে। The classical waterfall model is an idealistic model of the software development. It is very simple, so it can be considered the basis of all the other software development lifecycle model. বোঝা গেছে, বোঝানোর কিছু নেই। Below are some of the major advantages of the STLC model. কী কী সুবিধা? This model is very simple and easy to understand. বোঝা গেছে। Phases in the models are processed one at a time. বোঝা গেছে, একটা করে প্রসেস করা হয় ফেজগুলো, একটার সঙ্গে একটা গোলানো হয় না, দ্যাট ইজ ওয়াই ইট ইজ বেটার। ইচ স্টেজ ইন দ্য মডেল ইজ ক্লিয়ারলি ডিফাইন্ড। প্রত্যেকটা স্টেজ ক্লিয়ারলি ডিফাইন করা আছে, কখন বেরোবে, কখন শুরু হবে, এক্সিট ক্রাইটেরিয়া, এন্ট্রি ক্রাইটেরিয়া ক্লিয়ারলি ডিফাইন্ড, দ্যাট ইজ আ বেনিফিট। দিস মডেল হ্যাজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ওয়েল আন্ডারস্টুড মাইলস্টোন, কী করতে চাইছি প্রত্যেকটা ফেজে পরিষ্কার জানি,
কোনো কিছু আমার কাছে র্যান্ডম বা মানে ফানি তোমার ফাজি নয়, মানে আবছা নয়, ধোঁয়াশা নয়। সো দ্যাট ইজ দ্য বেনিফিট। প্রসেস, অ্যাকশনস অ্যান্ড রেজাল্ট আর ভেরি ওয়েল ডকুমেন্টেড। প্রত্যেকটা ফেজে বলেছি ডকুমেন্টেড করতে হবে, ডকুমেন্টেশন করা হয়, দ্যাট ইজ আ ভেরি নাইস থিং। আচ্ছা, রিএনফোর্সেস গুড হ্যাবিট। আর ভালো একটা হ্যাবিট আছে এটা, সেটা কি? প্রথমেই আমি ডিজাইন করতে যাই না, প্রথমেই আমি কোডিং করতে যাই না। অ্যাকর্ডিং টু দিস মডেল, কি মডেলটা কি সাজেস্ট করে? প্রথমে তুমি প্রবলেমটাকে ডিফাইন করো বিফোর ডিজাইন, তারপর তুমি ডিজাইন করো, তারপর ডিজাইন বিফোর কোড, ডিজাইন আগে করো, তারপর তুমি কোডিং করতে যাও। সো এরকমভাবে কতগুলো আমাকে সিকোয়েন্স বলে দেয় অপারেশনে, যেটা আমাকে খুব একটা গুড হ্যাবিট, যেটা এই পার্টিকুলার মডেলটা। দিস মডেল ওয়ার্কস ওয়েল ফর স্মলার প্রজেক্ট অ্যান্ড প্রজেক্ট হোয়ার রিকোয়ারমেন্ট আর ওয়েল আন্ডারস্টুড। যখন কোনো একটা প্রবলেম রিকোয়ারমেন্ট আমার কাছে এসেছে, খুব ছোটো একটা প্রবলেম, খুব অল্প পরিসরে আমার করার আছে, খুব সুন্দর কাজ করে দিস ওয়াটারফল মডেল। ইন জেনারেল ছোটো মডেল, ছোটো ছোটো সফটওয়্যার সবসময় থাকবে না, বড় বড় সফটওয়্যার আসবে যেখানে এটা ফেল করবে, ডিসঅ্যাডভান্টেজে পড়বো সেটা আমরা। তো ছোটো যদি হয় প্রজেক্ট, আমার সুন্দর কাজ করবে। 1 নম্বর, প্রজেক্টে যেখানে রিকোয়ারমেন্ট খুব ভালোভাবে বোঝা যাবে প্রথমে, সেখানে খুব ভালোভাবে কাজ করবে। কাস্টমার আসবে, পরিষ্কার তার রিকোয়ারমেন্টটা বুঝিয়ে দেবে, আমি কাজ করে দেবো, ওকে দিয়ে দেবো। কোনো রিকোয়ারমেন্ট পরবর্তীকালে এটা হবে না, ওটা হবে, তখন ভাবিনি এখন ভেবেছি, এরকম যদি সমস্যা না থাকে, তাহলে কিন্তু এই মডেল খুব ভালো কাজ করবে। তো ড্রব্যাক, হোয়াট ইজ দ্য প্রবলেম? বেশ কিছু প্রবলেম আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট এটার ক্ষেত্রে। কাজলে আমরা বুঝতে পারবো কেন এটা এখনকার আইডিয়ালিস্টিক মডেল, কেন এটা প্র্যাকটিক্যাল নয়। দ্য ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল সাফার্স ফ্রম ভ্যারিয়াস শর্টকামিংস। বেসিক্যালি উই ক্যান নট ইউজ ইট ইজ ইন এ রিয়েল প্রজেক্ট, ওকে, but we use other software development lifecycle model which are based on the classical waterfall model, okay. Below are some major drawbacks of the model. কি drawbacks? মেইন ড্রব্যাক হচ্ছে নো ফিডব্যাক পাথ। কোনো ফেজে কোনো ফিডব্যাক পাথ নেই। ওপরে চলে যায় ছবিটাতে, দেখছি একটা ফেজ কমপ্লিট হলে সেখান থেকে পরের ফেজে আসছে, এই ফেজ কমপ্লিট হলে সেখান থেকে পরের ফেজে আসছে, এই ফেজ কমপ্লিট হলে সেখান থেকে পরের ফেজে আসছে। কোথাও কি গ্যারেন্টি করা সম্ভব প্র্যাকটিক্যাল লাইফে, প্র্যাকটিক্যাল সিনারিওতে? এখানে ধরেই নেওয়া হচ্ছে যে প্রত্যেকটা ফেজে কাজ কমপ্লিট, কোনো এরর নেই, সব এরর কারেক্টেড, তারপর আমার পরের ফেজে এসছে, সেখানেও ধরে নিচ্ছে আগের ফেজে সব কিছু ঠিকঠাক করা হয়েছে, সব কিছু কারেক্ট। এটা হচ্ছে আইডিয়ালিস্টিক কেস। বাট এটা কি কখনো পসিবল যে কোনো একটা গ্যারান্টি করা যে কোনো একটা ফেজে কোনো ভুল হয়নি, যে ভুলটা পরে ধরা পড়তে পারে? ইট ইজ নট পসিবল। পড়তেই পারে, ইট ইজ প্র্যাকটিক্যাল কেস, ভুল হতেই পারে। কখনো দেখা যেতে পারে এটা এখন মনে হচ্ছে আগে ভুল করে এসেছি, অথচ দেখো কোনো ফেজ থেকে কিন্তু পরের ফেজে যাওয়ার যা সুযোগ আছে অ্যাকর্ডিং টু দিস মডেল। কোনো ফেজের থেকে কিন্তু তার প্রিভিয়াস কোনো ফেজে কিন্তু ফিরে যাওয়ার কিন্তু কোনো অপশান এখানে বলা নেই, কোনো ফিডব্যাক পাথ নেই। মানে আমি ডিজাইন ফেজে গিয়ে যদি বলি যে আমার রিকোয়ারমেন্ট অ্যানালিসিস একটা ভুল আছে, সেখান থেকে পেছনে ফিরে গিয়ে কিন্তু কারেক্ট করার কোনো অপশান এই মডেলে বলা নেই। কোডিং করতে গিয়ে দেখি আমার ডিজাইনে ভুল আছে, ডিজাইনটাকে ঠিক করে আসি, অপশান নেই। বিকজ এই মডেল পরিষ্কার বলেছে একটা কাজ কমপ্লিট করে পরেরটায় যাবে, ফেজগুলো ডিফাইন্ড, এবং এটা একটা ওয়াটারফল ফলো করে, এবং এগুলো কিন্তু ওভারল্যাপিং স্টেজ নয়, পরিষ্কার আগে বলা আছে। সো এটা একটা ড্রব্যাক প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে গেল। ইন ক্লাসিক্যাল ওয়াটারফল মডেল, evaluations of the software from one phase to another phase is like a waterfall. It assumes that no errors is ever committed by developers during any phase. Therefore, it does not incorporate any mechanisms for error correction. That is a problem. Difficult to accommodate changes request. আগের যে প্রবলেমটা বললাম নো ফিডব্যাক পাথ, এই প্রবলেমটার জন্যই আরেকটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে যে আমাকে যখন তখন এসে যদি বলো, আমাকে যদি কাস্টমার বলে যে আমি আগে একটা জিনিস বলা হয়নি, একটু চেঞ্জ করতে হবে, একটু নতুন কিছু অ্যাড করতে হবে, সেটা কিন্তু করা সম্ভব নয়, কারণ আমি কিছু ফেজ এগিয়ে গেছি, আমার কাছে পিছনে গিয়ে কিন্তু কোনো স্টেজকে কিন্তু কারেক্ট করার কোনো অপশান নেই। সো কোনো কাস্টমারকে আমি কিন্তু অ্যালাউ করতে পারবো না তার যদি কোনো নতুন কিছু চেঞ্জেস করার থাকে, পারবো না। বাট এটাই প্র্যাকটিক্যাল। কোনো কাস্টমার বড় বড় ক্ষেত্রে একবারে কখনোই বলতে পারে না কী কী দরকার, তার রিকোয়ারমেন্ট ওভার অ্যান্ড ও টাইম চেঞ্জ হবে, বারবার সে চেঞ্জ করবে। সো আমার কাছে অপশান রাখতে হবে to change it. So সেই জন্য এই মডেলটা অ্যাকসেপ্টেড নয় ইন দ্যাট কেস, ওকে। ইন দিস মডেল assumes that all the customers requirements can be completely and correctly defined at the beginnings of the project, but actually customers requirements keep on changing with time. It is difficult to accommodate any changes request after the requirement specification phase is complete. Problem is okay. Last one is the no overlapping phase. এটা একটা ইম্পর্টেন্ট। পরিষ্কার বলা হয়েছে এখানে একটা ফেজ শেষ হবে, আরেকটা ফেজ শুরু হবে, একটা ফেজ শেষ না হওয়া অবধি আরেকটা ফেজ শুরু হতে পারবে না। এটা হচ্ছে এটার বক্তব্য। প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এটা কিন্তু খুব একটা ভালো ডিজাইন নয় ইন দ্যাট তোমার এই বক্তব্যটার দিকে।
কারণ এটা হতেই পারে যদি এমন সম্ভব হতো যে একটা ফেজ কাজ করছি, অন্য ফেজের যারা কাজ করবে সেটা বসে আছে, বা সেই ফেজটা আমরা শুরু করতে পারছি না বিকজ আগের ফেজটা শেষ হয়নি। কী হয় এতে? সময় বেশি লাগছে। যদি এমন করা যেত, একটা ফেজ চলছে, কিছু কাজ হয়েছে, যদি সম্ভব সেই কাজগুলো যেটুকু হয়েছে সেটুকুকে নিয়ে আমরা পরের ফেজ শুরু করে দিতে পারি প্যারালালি এই ফেজটার সঙ্গে, ভালো হতো, টাইম বাঁচতো। সেরকম কিছু কিন্তু এখানে করার অপশান নেই, মানে কোনো ওভারল্যাপিং ফেজ কিন্তু এখানে নেই, কোনো ফেজ কিন্তু প্যারালালি চালানোর অপশান নেই। দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম. This model recommends that new phase can start only after the completion of the previous phase, but in real project this cannot be maintained. To increase efficiency, reduce cost, phase may overlap, কস্ট বাড়িয়ে দেয়, টাইম বাড়িয়ে দেয়, এসবগুলো করে এই সমস্যাটা। সো এটা হচ্ছে মেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ফেজগুলো করলাম। সো এটাই হচ্ছে আমার ব্যাপার। এর পরের যেটা ফেজ, সে পরের যেটা মডেল, ইটারেটিভ ওয়াটারফল মডেল, যেটা আমরা পরের ভিডিওতে দেখবো, যে এই ভিডিওগুলো সমস্যাগুলোকে ওভারকাম করবার জন্য কিছু 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 সমস্যা ওভারকাম হবে, তার জন্য আমরা ইটারেটিভ ওয়াটারফল মডেল পড়বো। ওকে, এটা এখানে আমি স্টপ করি, দেখি রেকর্ড হয় নাকি, হলে ভালো।